প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও সমবেত হয়েছি জুম ক্লাসে অনার্স চতুর্থ বর্ষ সাহিত্য তত্ত্ব নিয়ে, বিশেষ করে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব নিয়ে আমরা গতদিন কিছু কথা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম গতদিন অ্যাক্রোনিম এবং কলা কৈবল্যবাদ বা ওই অ্যাস্থেটিসিজমের উপরে। আজকে একটু কলা কৈবল্যবাদ নিয়ে একটু কথা আবার পুনরালোচনা করব। এটা আমরা বলেছিলাম যে কলা কৈবল্যবাদ কেবল শিল্পের জন্য শিল্পকে প্রাধান্য দিয়ে থাকে, বলে থাকে যে সেখানে আর কোনো কিছুই থাকবে না, শুধুই শিল্প বা কোনো কিছু সৃজনের যে আনন্দ বা আকাঙ্ক্ষা, সেটা পরিপূর্ণ হওয়ার পরে এটা নিয়ে আর কোনো আকাঙ্ক্ষা থাকার কথা নয় বা আর কোনো দাবি তার কাছে থাকার কথা নয়। যেমন দাবি আমরা প্রত্যাশা করি সমাজের ক্ষেত্রে এবং অন্যান্যদের ক্ষেত্রে, যে আমরা কি করব, যিনি শিল্পী তিনি সমাজের জন্যও সমাজের হিত করবেন, মঙ্গল করবেন, ভালো করবেন, তিনি যা চর্চা করবেন বা রচনা করবেন সেটা থেকে। আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে তোমাদের যদি কারো কথা বলার থাকে আমাকে সবাই মিউট করলে ভালো হবে। হ্যাঁ, মিউট করলেই বেটার। যদি সবাই মিউট করলে ভালো হবে। কথা যদি কেউ বলো তাহলে আনমিউট করলে আমি বুঝতে পারবো, বা রিকোয়েস্ট করলে বুঝতে পারবো, বা হাত তুললে আমি এখান থেকে আনমিউট করে দিব, তখন কথা বলবে, কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা এই বিষয়ে অগ্রসর হয়েছিলাম। আমরা বলেছিলাম যে ফ্রান্সে এই কাজটা, এই মতবাদটা এগিয়ে নিয়ে যান, প্রচার করেন থিওফিল গতিয়ের এবং বুদলেয়ার। ইংল্যান্ডে ওয়াল্টার পেটার, অস্কার ওয়াইল্ড এরা এটাকে প্রচার করেন, আমেরিকা এডগার এলেন পো প্রচার করেন। তো বুদলেয়ারের একটা কাব্যগ্রন্থ আমার হাতে আছে, সেটা হচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়, বুদলেয়ারের কাব্যগ্রন্থ, এবং এটা অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। আমাদের 30-এর দশকের কবিকুলদের বলা হয় পঞ্চ পাণ্ডব, 5 জন। এই 5 জনের মধ্যে বুদ্ধদেব বসু অগ্রগণ্য একজন, যিনি 2 হাতে কাজ করেছেন। কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, পত্রিকা একটানা বহু বছর, 21 বছর তার কবিতা পত্রিকা প্রকাশিত হয়েছিল, এবং এই কল্লোল গোষ্ঠীর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। তার সমসাময়িক যারা ছিল তাদেরকে তিনি তুলে এনেছিলেন তার কবিতায়, তার সমালোচনার মধ্য দিয়ে বা তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমরা বুদলেয়ারের একটা কবিতা এখানে পাঠ করব, যাতে বোঝা যায় যে তিনি কলা কৈবল্যবাদ সম্পর্কে কি ধারণা পোষণ করতেন। আমরা এটা একটা শিরোনাম কবিতা। কবিতাটা হচ্ছে অচেনা মানুষ, শিরোনাম। প্যারিস স্বপ্নিলের এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা। সেটা হচ্ছে, বলো আমাকে রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো? তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে? পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী কিছুই নেই আমার। তোমার বন্ধুরা, ওই শব্দের অর্থ আমি কখনো জানিনি। তোমার দেশ, জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান। সৌন্দর্য, পারতাম বটে তাকে ভালোবাসতে, দেবী তিনি, অমরা। এখানেই বলা হচ্ছে যে তিনি কাকে সব থেকে ভালোবাসেন, কি তার আরাধ্য। সব প্রশ্নের শেষে তার পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী কোনো কিছুকেই তার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না, হয়ে উঠছে সৌন্দর্য। তিনি মূলত সৌন্দর্যের কামনা করেন। তখন আবার তাকে প্রশ্ন করা হচ্ছে, বা তিনি প্রশ্নচ্ছলে বলছেন, কাঞ্চন, কাঞ্চনকে তুমি ভালোবাসো? কাঞ্চন মানে হচ্ছে স্বর্ণ বা অলংকার। কবি বলছেন, ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে।
বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি? আমি ভালোবাসি মেঘ, চলিস মেঘ ওই উঁচুতে, ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য মেঘদন। কবিতাটা এখানে শেষ হলো এবং এখানেই বোঝা যাচ্ছে যে আকাশে যে মেঘপুঞ্জ আছে তার গতির ভিতরে যে সৌন্দর্য আছে, তার সঞ্চরণশীলতার মধ্যে যে সৌন্দর্য আছে, সেটুকুই অবগাহন করতে চান কবি পৃথিবীর পঙ্কিলতা থেকে দূরে উঠে গিয়ে। তো সেই তার ফ্লোর দ্য মাল কাব্যগ্রন্থ, সেটার ভূমিকাতেই মূলত এই আন্দোলনের ইস্তিহারটা তিনি ঘোষণা করেন। তো এরপরে এই আন্দোলনটাই আবার ক্ষয়িষ্ণুতায় রূপ নেয়, একটা নতুন যুগের সূচনা করে, নতুন চিন্তাধারার সূচনা করে। সেখানে তারা কিছুটা উদ্ভট এবং অপ্রকৃতিস্থ অথবা অস্বাভাবিক জীবনধারাকে, যা স্বাভাবিক নয়, সেটাকে তারা প্রাধান্য দান করেন। কি জীবনাচার্যে, কি যৌন জীবনে, কি কল্পনাচারিতায় তারা তখন একটা উদ্ভট চিন্তাধারার মধ্যে তাদের জীবন অতিবাহিত করেন এবং ধীরে ধীরে এই আন্দোলনটা ক্ষয়িষ্ণুতার, এটাকে বলা হয় ডেকাডেন্স। এবং যখন এই আন্দোলনটা একেবারে শেষ দিকে যায়, তার সৃজন কর্মগুলো, মহত্তম কাজগুলো শেষ করার পরে, তখন আবার নতুন যুগের সূচনা হয়। এই যে একটা যুগের সমাপ্তি এবং সূচনা, এটাকে বলা হয় তাকে ফিন দা সিকল। ফিন দা সিকল, এটাকে বলা হয় ফিন দা সিকল। এখানে খুব ভালোভাবে ছবি দেওয়ার তো দরকার নেই, আমাদের মিউট করে দিব আমরা যার যার ইয়েটা, কেমন ভিডিওটা মিউট করে দিতে পারি, ভিডিও এবং মাইক্রোফোন দুটোই মিউট করে দেওয়া ভালো। তো আমি বলছিলাম যে ফিন দা সিকল হচ্ছে কোন আন্দোলনের শীর্ষ বিন্দুতে উপনীত হওয়ার পর আমরা এখন পাওয়ার পয়েন্টে যেতে চাচ্ছি। একটু সময় নেবে হয়তো পাওয়ার পয়েন্টে যাওয়ার ব্যাপারটা। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা সাহিত্য তত্ত্বগুলোর সংক্ষিপ্ত আলোচনা করছি। যাই হোক, কারেন্ট গেল, এখন অন্য একটা সার্ভার দিয়ে আমরা কানেক্ট হচ্ছি। এনিওয়ে, সাহিত্য তত্ত্বে আমরা আজকে আলোচনা করব এলিগরি নিয়ে। এলিগরি, তোমরা জানো যে এলিগরি হচ্ছে রূপক। এলিগরি হচ্ছে রূপক এবং একেবারেই প্রাচীন কাল থেকেই সাহিত্যে রূপকের চর্চা হয়ে আসছে। এলিগরি এবং এলিগরির কথাটার সংজ্ঞা এভাবে করা যায়: নিজের আপাত অর্থকে অতিক্রম করে কোনো চরিত্র, ঘটনা বা পরিবেশ অন্য চরিত্র, ঘটনা বা পরিবেশকে প্রকাশ করলে তাকে রূপক বলা হয়। ইংরেজি সাহিত্যে গ্যাটে, ইবসেন, ড্রাইডেন, জর্জ অরওয়েল প্রমুখের রচনা রূপক আশ্রয়ী বা এদের এক একটা গ্রন্থই রূপক গ্রন্থ আছে। সেটা কাব্যগ্রন্থ বা নাটক এককভাবেই আছে।
বাংলা সাহিত্যে একক গ্রন্থ আছে, রূপক গ্রন্থ, যেমন মাইকেল মধুসূদন দত্তের বা পেরিচাঁদ মিত্রের বা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক গ্রন্থগুলো আছে। ঈশ্বর গুপ্তের কবিতাগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই রূপক। যেমন ভিক্টোরিয়ার আগমনে বাংলাদেশে, ভারতবর্ষে মহারানী ভিক্টোরিয়া যখন আসেন তখন তার আগমনে ঈশ্বর গুপ্ত লেখেন, তুমি মা কল্পতরু আমরা সবাই পোষা গরু শিখিনি সিং বাঁকানো, এই বলে বলে তিনি লেখেন। বা তপসে মাছ নিয়ে লেখেন, এগুলা রূপক কবিতা। মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও একই বলে সভ্যতা, রবীন্দ্রনাথের রাজা, বা আরো কিছু গ্রন্থ যেমন তোমাদের পাঠ্য আছে কাব্যনাটক, সেটা তোমাদের পাঠ্য, সেটাও রূপক একটা গ্রন্থ। একক কবিতাও আছে, যেমন কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরুণী, তোমরা বিখ্যাত কবিতা পড়েছ, বা ফরুক আহমদের সাতসাগরীর মাঝি, বা আহমদ শফার উপন্যাস গাভী বৃত্তান্ত, এটা পড়ে থাকতে পারো তোমরা, এটা একটি রূপক গ্রন্থ। তো আমাদের সাহিত্যে রূপক কখনো কখনো একটি ছোট শব্দপুঞ্জ হতে পারে, আবার একটি কবিতা হতে পারে, বা একটি গল্প হতে পারে, অথবা একটি পুরা উপন্যাস বা পুরা কাব্যগ্রন্থই রূপক হতে পারে। ইংরেজি সাহিত্যে যেমন সেই সময় স্যাটায়ার গুলো যা রচিত হয়, ড্রাইডেন বা ইবসেনরা যেগুলো রচনা করেন, যেমন ইবসেন রচনা করেছেন এনিমি অফ দ্য পিপল, দ্য ডলস হাউস, এই নাটকগুলো রচনা করেছেন। বাংলায় এগুলোর অনুবাদ পাওয়া যায়, অনেক অনুবাদ আছে, চমৎকার চমৎকার সব অনুবাদ। বা ল্যাটিন আমেরিকার অনেকগুলো সাহিত্যকর্ম আছে, মার্কেজের সাহিত্যকর্ম, এরেন্দিরার গল্প, এটা পুরোটাই রূপক গ্রন্থ, সরলা এরেন্দিরা। বা আছে চিনিও আচেবের গ্রন্থ, জননায়ক আছে, এগুলা হচ্ছে রূপক গ্রন্থ। এগুলোতে পুরা আফ্রিকার মানুষের উপরে যে শোষণ নির্যাতন শতাব্দী কাল ধরে বা হাজার বছর ধরে চলে আসছে, সেগুলোর চিহ্ন বহন করছে। রূপক রচনায় ঐতিহাসিক সমকালীন রাজনৈতিক সামাজিক অবস্থাকে ফুটিয়ে তোলা হয়, এই জন্য রূপক রচনা হতে পারে ঐতিহাসিক অথবা সামাজিক, এই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। আবার আরেকটা শ্রেণী হতে পারে ভাবাদর্শগত রূপক, যেমন কোন চরিত্রের বা বিষয়ের ভাব বহন করে একটা রূপক তৈরি করা হতে পারে। চরিত্রে রূপক ধর্মী আবহ, এরকম কোন বিখ্যাত বড় চরিত্রকে নিয়ে আসা হয় কখনো কখনো। আশা করি এলিগরিটা তোমরা বুঝতে পেরেছ। আমরা যাই আরেকটু দিকে, আমরা দেখলাম যে উপযোগিতাবাদ, প্রতিদিন আমি বলেছিলাম, ওরা বলার সুযোগ হয়নি, আমরা বলেছিলাম যে পরে আলোচনা করব। ইংল্যান্ডে জেরেমি বেন্থাম, এই তত্ত্বের জনক তাকে বলা হয়, তার জন্ম 1748 এবং মৃত্যুবরণ করেন 1832-এ। তো এই তত্ত্বটার মূল বক্তব্য হলো, সর্বোত্তম কাজ হচ্ছে সেটি যা সর্বোচ্চ সংখ্যক মানুষের উপকারে আসে বা কল্যাণে আসে। সাহিত্যকর্ম এই মানদণ্ডে বিচার্য। অর্থাৎ তিনি যে কথা বলেন, তাতে আমরা যা কিছুই করি, সাহিত্য অথবা আইন তৈরি করি বা পেশা তৈরি করি, যাই করি, তার সর্বোচ্চ মানদণ্ড হবে তা মানুষের কতটা কল্যাণে কাজ করে, অথবা মানুষকে কতটা তৃপ্তি দান করে, স্বাচ্ছন্দ্য দান করে বা স্বস্তি দান করে, সেটা। শুরুর দিকে এই তত্ত্বটা প্রধানত ধর্মীয় পণ্ডিত যারা, তারা ধর্মের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করেন। তারা বলেন যে, যেমন আমাদের দেশে মহাভারত অনুবাদ করেছেন কাশিরাম দাস, তিনি একটা জায়গায় বলেছেন যে ঠিক আছে সবকিছু? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আবার জি স্যার, এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আবার স্ক্রিন শেয়ারে যাই। তো এই কথা আমরা বলছিলাম
যে শুরুতে উপযোগিতাবাদ ধর্মতাত্ত্বিক পণ্ডিতেরা ইউরোপে তখন আমাদের দেশে এখন কি সাম্প্রদায়িকতা, ইউরোপে তখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয় সাম্প্রদায়িকতা। তাদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে দুটো ধারা চলছিল, যেমন মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির একটা ধারা আছে বা অন্যরকম ধারা আছে, সেই ধারার মতো ইংল্যান্ডে তখন হাজার হাজার পৌরোহিতকে চার্চকে হত্যা করা হয় বা রাজার সঙ্গে একজনের বিরোধিতায় জড়িয়ে পড়ে, অথবা রাজা মূলত চার্চের অনুগত হয়ে থাকেন, নানান ধরনের তখন চলছিল। তো বেন্থাম কি করলেন, এটাকে একটু মডার্নাইজ করলেন, তিনি কিছু তত্ত্ব দিলেন এবং তিনি বললেন যে ব্যক্তি স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ইত্যাদির কথা বললেন, রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার কথা বললেন, নারী স্বাধীনতার কথা বললেন, এমনকি তিনি দাসদের অধিকারের পক্ষেও আন্দোলন করলেন, সমকামের পক্ষেও তিনি কথা বললেন, এরকম নানান রকম আন্দোলন করলেন। তিনি একটা স্কুলও প্রতিষ্ঠা করলেন, সেই স্কুলটার নাম হচ্ছে ফিলোসফিক রেডিকাল স্কুলের মাধ্যমে। এতে যোগ দিলেন একজন চিন্তাবিদ, তিনি হচ্ছেন জেমস মিল। দুজনে মিলে অনেকদিন প্রতিষ্ঠানটাকে চালান। তো বেন্থামের আসলে তিনি মূলত প্রভাবিত হয়েছিলেন প্রোতাগরাস, ডেভিড হিউম, এইসব দার্শনিকদের দ্বারা, আর তার 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 তত্ত্ব দ্বারা প্রভাবিত পরবর্তীকালে হয়েছিলেন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল। তিনি জেমস মিলের ছেলে। জেমস মিল, আমি আগে বলেছি যে জেমস মিল কাজ করতেন জেরেমি বেন্থামের সঙ্গে, এবং তিনি ঘোষণা দিয়ে তার পুত্রকে একজন দার্শনিক, চিন্তাবিদ, অর্থনীতিবিদ হিসাবে তৈরি করেন। এটা খুব বিস্ময়কর ব্যাপার যে 2 বছর, স্টুয়ার্ট মিলের 2 বছর বয়সেই তিনি ঘোষণা করেন যে তার পুত্র একজন বড় দার্শনিক হিসেবে তৈরি করবেন তাকে, রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে। তোমরা তার কথা অনেক শুনেছ যে জন স্টুয়ার্ট মিল, অন লিবার্টি তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, আবার দার্শনিক গ্রন্থ অন লিবার্টি, এবং আরো আছে অন লিবার্টি যেমন আছে, আরো দর্শন সংক্রান্ত তার বহু গ্রন্থ আছে। তো এই জন স্টুয়ার্ট মিল এই তত্ত্বটাকে, এই যে সর্বোচ্চ সংখ্যক মানুষের কল্যাণকামিতার তত্ত্ব, উপযোগিতাবাদ, এটাকে প্রায় পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম। তার এই সক্ষমতা, তিনি তার বাবা এবং জেরেমি বেন্থামের প্রতিষ্ঠিত স্কুলটাকে নাম পরিবর্তন করে তিনি রেডিকালিজম হিসাবে নাম দেন। যাই হোক, এই যে উপযোগিতাবাদ, এটা কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আছে। এই কারণে যে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে যে কি আদর্শ হওয়া উচিত সেটা নিয়ে এখনো বিতর্কের কোনো শেষ নেই। বিতর্ক চলছে যে সেটা সমাজের কাজে লাগবে নাকি কাজে লাগবে না, শুধুই সৌন্দর্য চর্চা। যেমন আমরা একটা ফুল দেখি, আমরা যখন গোলাপকে দেখি তখন গোলাপের সৌন্দর্যটাকে শুধু দেখি, আমাদের মন তৃপ্ত হয়, মন আনন্দে নেচে ওঠে, তাই না? এর ভিতরে আর কিছু আমরা ভাবি না যে গোলাপ আমাদের কি করছে, গোলাপ আমাদের কি করবে, কি করবে না। আমরা মূলত এই যে সৌন্দর্য বোধ হয়ে থাকা, এটা একটা মতবাদ। আবার আরেকটা মতবাদ হচ্ছে যে এটা কি কাজে লাগবে, কেন লাগবে, কে করবে, কারা করবে, তাদের কি উপকার হবে, এইসব নিয়ে বিতর্ক চলছে। এই উপযোগিতাবাদ এখনো আছে। যাই হোক, আমরা এরপরে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইজ অফ রিজন বলে একটা যুগ আছে ইউরোপীয় সাহিত্যে, এইজ অফ রিজন। এটা বাংলা সাহিত্যে এরকম অতটা এইরকম এইজ বলে নেই, কিন্তু এর প্রভাব বাংলা সাহিত্যে আছে।
কারণ এই যে ব্রিজনের যে পণ্ডিত বা দার্শনিকরা তাদের মতবাদ দ্বারা আমাদের শিল্প সাহিত্যিকরা প্রভাবিত হয়েছেন, তাদের সৃজন কর্ম সম্পাদন করেছেন। এই যে ব্রিজনকে বাংলাকে বলা হয় যুক্তির যুগ বা আলোর যুগ। ইংরেজি সাহিত্য অষ্টাদশ শতকের রেস্টোরেশন ও অগাস্টান কালকে এই যে ব্রিজন বলা হয়। এই কথাটা একটু বোঝার দরকার। রেস্টোরেশন হচ্ছে গণতন্ত্রের পুনঃস্থাপন, রাজতন্ত্রের পুনঃস্থাপন, রেস্টোরেশন। 1660 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। এর আগে কিছুদিন ছিল কমনওয়েলথ তন্ত্র। অলিভার ক্রমওয়েল সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে আসলে রাজতন্ত্র বেশ একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। পুরা ইংল্যান্ড তখন বিপর্যস্ত হয়। আমরা লিখেছি এর আগে গোটা ইংল্যান্ডে নানা পর্যায়ে যুদ্ধ হয়। রাজা, পার্লামেন্ট, চার্চের মধ্যে যুদ্ধ, এবং সেই যুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সেখানে ধর্মীয় পুরোহিত, দার্শনিক, চিন্তাবিদ সব রকমের লোকজনই হত্যা এবং নির্যাতনের শিকার হয়। সে হত্যা কিরকম ছিল একটু তোমরা বুঝতে পারবে। মনে করো তখন প্রটেস্টান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই দ্বন্দ্বটা শুরু হয়, গৃহযুদ্ধটা শুরু হয়। তখন প্রটেস্ট্যান্টদের দখলে যায় পার্লামেন্ট, কিন্তু রাজ্য পরিচালনা করেন যে রাজা, তিনি আবার ক্যাথলিক পন্থার অনুসারী থাকেন। এই অবস্থায় রাজা প্রথম চার্লস 1629 থেকে 40 পর্যন্ত শাসন করেন। আর এরপরে গৃহযুদ্ধটা হয় 1642 থেকে 48 পর্যন্ত। ক্রমওয়েল নামক একজন সামরিক ব্যক্তিত্ব, তিনি তখন রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার নেতৃত্বে রাজার মস্তক ছিন্ন করে, বোঝা যাচ্ছে, রাজার গলা কেটে একেবারে তাকে নিয়ে যাওয়া হয়। গলা কেটে ছিন্ন মস্তকটা পার্লামেন্টে নিয়ে দেখানো হয়। আবার যখন ক্রমওয়েল মৃত্যুবরণ করেন এবং 60 সালে ফরাসিতে নির্বাসিত রাজা তার জন্মদিনে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, রাজতন্ত্রের পুনর্বাসন হয়ে ক্ষমতায়। তারপরে ক্রমওয়েলের ওই কঙ্কালটা কফিন থেকে তুলে তারপরে সেটাকে পর্যন্ত নির্যাতন করা, এরকম নির্যাতন চলতে থাকে। তো যাই হোক, ইংরেজি সাহিত্যে এই যে রাজতন্ত্রের পুনর্বাসন, এটাকে বলা হয় রেস্টোরেশন। এবং এটা শুধু রাজতন্ত্রের সঙ্গে, তোমরা জানো যে একটা সরকার ব্যবস্থা কিন্তু শুধু সরকার নয়, সমগ্র দেশবাসীর জীবনযাপন প্রণালীতেই পরিবর্তন সাধন করে, এবং সেই হিসাবে চিন্তা, দর্শন, বিজ্ঞান এবং সাহিত্য শিল্প চর্চায় পরিবর্তন সাধিত হয়। এই সময়ের প্রতিনিধি হচ্ছেন ড্রাইডেন, কবি এবং নাট্যকার। তিনি মূলত রাজনুগ্রহ লাভ করেন এবং তার মাধ্যমেই রেস্টোরেশনের এই চিন্তাধারাগুলো তার নাটকে, কাব্যে প্রতিফলিত হয়। তো এই যে ব্রিজনের মূল কথা হচ্ছে শিল্প চর্চায় আবেগ ও স্বপ্ন কল্পনার চেয়ে গঠনগত সৌপর্শ, অর্থাৎ তার স্ট্রাকচারাল সৌন্দর্য, তার ভিতরে পরিমিতিবোধ এবং ভব্যতা থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। আমরা মনে হয় 30 মিনিটে যাচ্ছি। মিটিংটা আপগ্রেড হচ্ছে, একটু সময় নিচ্ছে।
আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, জি স্যার। কিন্তু একটা শয়তান চলে আসছে এখানে, আমি এটাকে সরাইতে পারতেছি না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি না না স্যার, স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। না সেটাই, আমি তো এটাকে সরাইতে পারতেছি না। স্যার হ্যাং হয়ে গেছে নাকি মনে হয়? ওই কি একটা অ্যাড চলে আসছে। তার কথা সত্য হলো হ্যাঁ, আমরা এখন পাচ্ছি। না স্যার, হ্যাঁ স্যার এখন আসছে। এখন এখন আসছে। তো শিল্প চর্চায় আবেগের স্থান দিতে নেই, স্বপ্নবাদিতা অর্থাৎ স্বপ্নের জায়গায় স্বপ্ন কল্পনার থেকে বাস্তবতাকে এবং তার পরিমিতিবোধকে অনেক বেশি স্থান দিতে হবে, এবং স্থান দিতে হবে সভ্যতার, ভব্যতার, শৃঙ্খলার, যাতে একটা ভদ্র সমাজেও কোনো গল্প, উপন্যাস, কবিতাকে পাঠ করা যায়, নারীদের সামনে পাঠ করা যায়, এরকম একটা অবস্থায় নিয়ে যেতে হবে। এরকম কথাও এই যে প্রিজনে বলা হয়। তো রেস্ট্রেশনের শেষ দিকে জন্ম হয় অগাস্টান যুগের। এটা কি? শেষ দিকে জন্ম হয় অগাস্টান যুগের এবং নিও ক্লাসিক্যাল যুগের। এটা কি? এটা মূলত চর্চিত হয় ইংল্যান্ডে। রোমান সম্রাট অগাস্টাসের নামানুসারে এই সময়টার নামকরণ করা হয়, অর্থাৎ তাহলে অষ্টাদশ শতকের শেষ দিকে। কিন্তু রোমান সম্রাট অগাস্টাস কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগেই ছিলেন। তার সময়ের সাহিত্যিকরা হচ্ছেন হোরেস, অভিড, ভার্জিল। ভার্জিল একজন মহাকবি, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ইনিড, এবং হোরেসের অনেক কাব্যগ্রন্থ আছে, তার শিল্পতত্ত্ব নিয়েও বক্তব্য আছে, লিখিত বক্তব্য আছে, তোমাদের পাঠ্য আছে। হোরেস লঙ্গিনাসের কাব্যতত্ত্ব আছে তোমাদের পাঠ্য। যাই হোক, সেই সময়ে তারা মূলত গ্রিক সাহিত্যের অনুসরণে রোমানরা ক্লাসিক সাহিত্য চর্চা করে। ইমরান বাবাজি আসছেন। তো যাই হোক, ক্লাসিক সাহিত্য চর্চা তখন এই ভার্জিল, হোরেস, অভিড এরা চর্চা করেন ইতালিতে, এবং তাদের অনুসরণে ইংল্যান্ডে এই ক্লাসিক্যাল রীতিকে প্রাধান্য দিয়ে সাহিত্য চর্চা করেন। এদের মধ্যে হচ্ছেন আলেকজান্ডার পোপ ও জোনাথন সুইফট, এই অগাস্টান যুগের সাহিত্যিক এরা, এবং আরো অনেকে আছেন। মূলত এরা যে রীতিটা প্রবর্তন করেন সেটাকে এইজ অফ রিজনও বলা হয়, আবার তাদের হাত দিয়ে নিও ক্লাসিক্যাল রীতির সূচনা হয়। তাহলে রিও ক্লাসিক্যাল রীতির সূচনায় কিন্তু ড্রাইডেনও ছিলেন, কারণ তিনি ভার্জিলের মহাকাব্য ইনিড অনুবাদ করে এই নিউ ক্লাসিক্যাল রীতির সূচনা করেন। তো এই পুরা সময়টাকে বৃহত্তর অর্থে এইজ অফ রিজন বলা হয়। যুক্তির চর্চা করেন তারা অনেক ক্ষেত্রে, এবং পরিমিতির চর্চা করেন। স্ট্রাকচারাল ক্ষেত্রে যে সুন্দর সুগঠিত কোনো একটা সাহিত্যকর্ম, সেটাকে তারা প্রাধান্য দেয়। একটা শিল্প চর্চার প্রাথমিক শর্ত হয়ে দাঁড়ায় এটা, শিল্প হবে সুগঠিত, সুন্দর এবং সুনির্বাচিত। যাই হোক, আমরা এরপরে আরেকটু যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটা শব্দ আছে এলিউশন, পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত। এটা বাংলায় এইভাবে এলিউশন বলে এইভাবে নেই, কিছুটা অন্যভাবেই আছে, কিন্তু এটার একটা বিষয়টা বললে তোমাদের কাছে স্পষ্ট হবে। ইলিউশন হচ্ছে মায়া, আর এলিউশন হচ্ছে পরোক্ষ উল্লেখ।
ইলিউশন, মায়া বা চিন্তার ক্ষেত্রে যে মানুষের যে একটা বিবর্তিত রূপ, কল্পনার ক্ষেত্রে বিবর্তিত রূপ, সেটাকে ইলিউশন অনেকে বলেছেন, এবং সেটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব ইলিউশন কাকে বলে। এলিউশন হচ্ছে পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত। কোন রচনায় যখন অন্য কোন সাহিত্য করবেন বা ব্যক্তি বা স্থানের বা ঘটনার, কোন প্রকাশিত ব্যক্তি, স্থান, ঘটনা, তাৎপর্যপূর্ণ স্থান, ঘটনা, সেগুলোর উল্লেখ থাকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে, ইঙ্গিত থাকে, তখন এটাকে ইলিউশন বলা হয়। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথেরও আছে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখ, এবং তাদের পরবর্তীদের রচনায় বিশেষত কাব্য সাহিত্যে এর বহুল ব্যবহার দেয়। তোমরা যে বহুল পরিচিত কবিতা, আমাদের 40 মিনিট হয়ে গেলে আমরা শেষ করে দিব, সেটা মনে করো যে মুক্তার শ্রাবস্তির কারুকার্য, এই কথাটা বললেন জীবনানন্দ দাশ। শ্রাবস্তি হচ্ছে একটি পুরাতন শিল্পকর্ম। এখানে বিদিশার কথা বলা হচ্ছে, বিদিশা একটা ভারতীয় নগরী, বিলুপ্ত নগরী, তার কথা বলা হচ্ছে। এই যে কথাগুলো আসছে, বা আবু জাফর উবায়দুল্লাহর কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার বা শামসুর রহমানের কবিতায় বা নির্মলেন্দু গুণের কবিতায় সাধারণত এই পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত বা এলিউশন আছে। এগুলা না জানলে পাঠকরা কবিতার কাছাকাছি যেতে পারে না। এই জন্য এখনকার কবি সাহিত্যিকরা মনে করেন যে তার পাঠকরা আগের মতো নিরক্ষর নন, তার পাঠকের পড়ার এবং জানার পরিধি অনেক, এবং সেই তার জানা জিনিসটা যখন ব্যঞ্জনায় উপস্থাপন করেন কবিতায়, তখন একটি ছোট্ট একটা শব্দ একটা কবিতা হয়ে ওঠে, একটা শব্দ মাত্র কবিতা হয়ে ওঠে, সেরকম হতে পারে। তো আমরা একেবারেই শেষে আছি, সবাই ভালো থেকো, আমরা পরবর্তী ক্লাসে মিলিত হব, আমরা নতুন বিষয় সম্পর্কে জানবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।